বলেই রাত নেহালের বুক থেকে মাথা তুলে নেহালের দিকে তাকালো। নেহালও রাতের ভেজা চোখের দিকে তাকালো। কেন যেন নেহালের মায়া লাগছে রাতের চোখের পানি দেখে। ফর্সা গাল দুইটা লাল হয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। নেহাল, আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন, কেন এমন করছেন? আপনি শান্ত হন, এসব কথা বলবেন না। সেদিন মিথ্যা বলেছিলাম আর নাটক করেছি এতদিন তোমার সাথে। এইটাই সত্যি রাত, মেনে নাও। তোমাকে কখনোই আমি ভালোবাসিনি। তোমার বাবা আমার শত্রু, ওর পুরো পরিবারকে শেষ করব আমি। এই জন্য তোমাকে এখানে রেখেছি। যত তাড়াতাড়ি এটা মানতে পারবে তোমার মরতে কম কষ্ট হবে। ঘরে যাও এখন, জীবনের শেষ সময়টুকু ভালো করে কাটিয়ে নাও। মানি না আমি। নাটক আপনি এখন করছেন, কেন মিথ্যে বলছেন আমাকে বলুন না নেহাল, কি হয়েছে আপনার? আসিফের খুব খারাপ লাগছে রাতের অবস্থা দেখে। ভাই, ভাবিকে ছেড়ে দিন। ওনার বাবার সাথে আপনার শত্রুতা, উনি তো আপনার সাথে কিছু করেননি। তাছাড়া যে ঘটনার জন্য আপনি প্রতিশোধ নিচ্ছেন, সেই ঘটনার দিন তো ভাবির জন্মই হয়নি। শুধু শুধু ওনাকে মারবেন না ভাই। আপনি ওনার সাথে সংসার না করুন, কিন্তু ছেড়ে দিন ওনাকে। ওনাকে প্রাণে মারবেন না। আসিফ, এই আপনি কে? হ্যাঁ, আমার স্বামীকে জ্ঞান দেয়ার? আপনাকে কে বলেছে উনি আমাকে মারবে? উনি আমাকে ভালোবাসে আমি জানি। আপনারা সবাই নিশ্চয়ই ওনার মাথা খেয়েছেন না? আমি বুঝতে পেরেছি। নেহাল, এই নেহাল, আপনি চলুন তো, এদের সাথে থাকতে হবে না। এরা মিথ্যা কথা বলছে। আমি জানি আমার নেহাল আমাকে খুব ভালোবাসে। নেহাল এবার না পেরে রাতকে আবারও থাপ্পড় মারল। এই মেয়ে তুই এত নির্লজ্জ কেন? হ্যাঁ, তোকে বলেছি না তোকে প্রাণে মারার জন্য আমি এখানে এনেছি? কেন শুনছিস না? তোকে বাঁচিয়ে রাখায় আমার ভুল হয়েছে। আজই তোকে শেষ করে দেব আমি। বলি নেহাল রাতকে টেনে হিসড়ে ওপরে নিয়ে যেতে লাগলো। আসিফ সাইব আটকাতে গিয়েও আটকাতে পারল না। নেহাল, কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ঘরে যাব না নেহাল, আমার হাতে ব্যথা লাগছে। নেহাল রাতকে টেনে ঘরে নিয়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মারল, তারপর দরজা লক করে দিল। এদিকে পড়ে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেয়ে রাতের মাথায় আঘাত লেগে কেটে গেছে, কনুইও কেটে গেছে। নেহাল এবার গিয়ে রাতকে ইচ্ছা মতন মারতে লাগলো। নেহাল, আমার খুব ব্যথা লাগছে। তোকে মেরেই ফেলবো আমি আজ। একসময় নেহাল মারতে মারতে হাঁপিয়ে গেল। নেহাল উঠে গিয়ে খাটে বসলো, আর রাত অনেকটা নিস্তেজের মতন ফ্লোরে পড়ে আছে, কিন্তু এখনো নেহালের দিকে তাকিয়ে আছে। কি মনে করেছিলি তোর সাথে ফাইজলামি করছি? এতদিনে এই মাফিয়ার রূপ দেখিসনি, আজ দেখে নে। দেখ তোকে মেরে কি করেছি। এখন শুধু জানে মারা বাকি। এবার বল যে আমি মিথ্যা বলছি, নাটক করছি। আমি তোকে ভালোবাসি। আপনি নাটক করছেন? আপনি আমাকে ভালোবাসেন আমি জানি। তোর কি একটু লজ্জা হচ্ছে না এত কিছুর পর? নাটক আপনি আজ করছেন। এতদিন ভালোবেসেছেন, আমি আপনাকে চিনি। আমার নেহাল মাফিয়া হোক যাই হোক, আমাকে ভালোবাসে আমি জানি। নেহালের আর সহ্য হলো না, উঠে গিয়ে রাতের গলা টিপে ধরল। আ রাতের কাশি শুরু হয়ে গেছে, এত জোরে নেহাল গলা ধরেছে। এবার বল। এখন আরেকটু থাকলেই তুই সোজা উপরে চলে যাবি, বুঝেছিস? তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ঘৃণা করি? তোর বাবাকে শাস্তি দেওয়ার জন্য তোর সাথে ভালোবাসার নাটক করেছি। বলেই নেহাল রাতের গলা ছেড়ে দিল। রাত কাশতে লাগলো। আপনি এখনো মিথ্যা বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? এবার নেহাল আর রাত কন্ট্রোল করতে পারল না। নেহাল উঠে আলমারি থেকে মদের বোতল বের করলো, তারপর সেটা ভাঙলো। ভাঙা অংশ নিয়ে রাতের গলাতে ধরলো। আর বলবি আপনি আমাকে ভালোবাসেন? বাসি না। বাসেন আমি জানি। বাসি না। বাসেন আমি জানি। নেহাল এবার নিজেই কেঁদে ফেললো। উঠে দাঁড়িয়ে হাত থেকে জোরে বোতলটা ফেললো। তুই কিছু জানিস না, কিছু না। তোকে আমি ভালোবাসি না, শুনেছিস? কেন বুঝতে পারছিস না বল? বলেই নেহাল ঘরে ভাঙচুর করছে, কিন্তু রাতের মুখে এক বলি। কথাতে আছে না, বিশ্বাস যখন ভাঙে তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সে পাগল হয়ে যায়। আজ রাতেরও সেটাই হয়েছে। রাত আজ নিজের মধ্যে নেই, রাত যেন পুরো পাগল হয়ে গেছে। আপনি ভালোবাসেন? বাসি না, বাসি না, বাসি না। কেন বুঝছিস না তুই? কেন? নেহাল আর না পেরে রাতের দিকে ভেজা চোখে এক নজরে তাকিয়ে দরজা খুলে বাইরে থেকে লক করে নিচে চলে গেল। নেহালকে দেখে সবাই তাকিয়ে আছে। ভাই, ভাবি। মারিনি, বেঁচে আছে। আসিফ তুই এদিকে সব দেখিস, আমার দরকারি কাজ আছে। নেহাল বেরোনোর আগে একবার দাঁড়িয়ে পড়ল। সাইব তুই চল আমার সাথে। আমি? হ্যাঁ চল।
সন্ধ্যা হতে চলল। রাত আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ল। এতটাই মেরেছে নেহাল ওকে, বেচারি দাঁড়াতে পর্যন্ত পারছে না। মাথাটা আবার চক্কর দিল। রাত উঠে আলমারি থেকে ওষুধের প্যাকেট বের করলো। কেয়ারটেকারকে দিয়ে রাত এগুলো কাল আনিয়েছিল, সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। রাত যা ভেবেছিল তাই। এতদিন ধরে এটাই সন্দেহ করছিল রাত। হাতে কিট নিয়ে বসে আছি। একটু আগে রাত আস্তে উঠে গিয়ে ওয়াশরুমে গিয়ে প্রেগনেন্সি কিটটা চেক করলো। রাত যা ধারণা করেছিল তাই, রাত প্রেগনেন্ট। এটা কি করলে আল্লাহ? কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কোথায় যাব আমি? কাকে বলবো আজ? আমার স্বামীর কাছে? কিন্তু কি করে? সে যে আমাকে জানে মারতে চায়। কি করব আমি? আমার সন্তানকে নিয়ে কোথায় যাব আমি? সে তো আমাকে ভালোবাসে না, আমার সাথে ভালোবাসার নাটক করেছে। রাত চিৎকার দিয়ে কান্না করা শুরু করলো। এদিকে অফিসের চেয়ারে রায়হানকে বেঁধে রেখেছে নেহাল। দরজার বাইরে আসিফকে দাঁড় করিয়ে নিজে ভেতরে রয়েছে। কেন মেরেছিলে লাবণী আর তার মেয়েকে সেই 20 বছর আগে? তুমি চাইলে আমাকে মারতে পারো, কিছু বলবো না, কিন্তু আল্লাহর কসম আমি ওদের মারিনি। আমি তো ওই দিনই বিকেলেই দেশে ফিরি। দেশে ফিরেন মানে? হ্যাঁ, পড়তে গিয়েছিলাম দেশের বাইরে। 7 বছর পর ওই দিনই দেশে ফিরি। কিন্তু বাবা তো বলল আপনি সব জানেন। বলুন কি হয়েছিল সেই 20 বছর আগে? তার আগে বলো তুমি কে? কেন সেই 20 বছর আগের কথা আনছো? এটা তুমি কেন জানতে চাও? আমি সেই লাবণীর একমাত্র ছেলে, নাজমুল চৌধুরীর ছেলে, নেহাল চৌধুরী। না, এটা কিভাবে সম্ভব? নেহাল তো ওর মা বোনের সাথেই মারা গিয়েছিল, খবরে ও এটাই বলেছিল। মিথ্যা বলেছিল। আমি সেদিন মারা যাইনি। কিন্তু আপনি কে? আমি সাফায়াত ভাইয়ার ছোট ভাই, আর লাবণী ওরও ফুফাতো ভাই। তাহলে রাখি কাকিমণি কোথায়? রাখি এই তো রাতের মা। না, রাতের মায়ের নাম তো শাহিনা। ওটা ভালো নাম, এই নাম রাত জানে না। তাহলে রাত কার মেয়ে? রাত সাফায়াত ভাইয়া যে মেয়ে, যাকে কিনা আজ এত বছর ধরে বাবার আদর দিয়ে আমি এই বুকে আগলে রাখছি। আমি কিছু বুঝতে পারছি না। শোন তাহলে, 20 বছর আগে আশফায়াত ভাইয়া, আশরাফ, নাজমুল, আলতাফ সবাই সেই ক্লাস 10 থেকে বন্ধু। এদের সম্পর্কও ছিল খুব গভীর। এই জন্য 4 জনের পরে এই ভার্সিটিতে ভর্তি হয়। 4 বন্ধুর মধ্যে সকলের আর্থিক ব্যবস্থা মোটামুটি ভালো থাকলেও নাজমুলের ছিল না। নাজমুল ছোটবেলা থেকেই বাবাকে হারায়। এজন্য বাকি 3 বন্ধু সব সময় সাপোর্ট দিয়েছে ওকে। নাজমুল তখন সবে কলেজে উঠেছে। একদিন ও সাফায়েত ভাইয়ার সাথে নাজমুল ভাই আমাদের গ্রামের বাড়ি বেড়াতে আসে। সেখানেই পরিচয় হয় ওর লাবণীর সাথে। লাবণীকে আমি চিনতাম না, আত্মীয় স্বজনের সাথে তেমন আমি কথাবার্তাও বলতাম না, আর অনেক আগেই বিদেশ চলে গিয়েছিলাম। লাবণী নাকি আমাদের কোনো দুঃসম্পর্কের মামাতো বোন হয়। লাবণী তো নাজমুল কিভাবে যেন লাবণীর সাথে নাকি যোগাযোগ করে এবং সম্পর্ক জড়িয়ে পড়ে যায়। লাবণী আর নাজমুল ব্যাচমেট বলা যায়। ওদের সম্পর্ক যে এত দ্রুত গভীরে যাবে সেটা কেউ জানতো না। ইন্টার পরীক্ষার আগেই নাজমুল আর লাবণী পালিয়ে বিয়ে করে। নাজমুলের মা এটা মেনে নেয়নি, আর এমনিতেই তার কিছুদিন পরেই আন্টি মারা যায়। আর নাজমুলও বেকার। আমার বাবা না পেরে ওদের আমার বাড়ি নিয়ে আশ্রয় দেয়। নাজমুলও হয়ে যায় আমাদের পরিবারের অংশ। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু নাজমুলের পরিবর্তন শুরু হয়। ইন্টার পরীক্ষার 2 মাস পরেই লাবণী প্রেগনেন্ট হয়ে যায়, আর সেই থেকে নাজমুলের পরিবর্তন শুরু। বাবা নাজমুলকে নিজের ছেলের মতোই দেখতেন, কিন্তু নাজমুলের মধ্যে তখন জাগতে থাকে অর্থ এর নেশা। খুব লোভী হয়ে ওঠে ও। চরিত্র ও এর অর্ধপতন শুরু হয়, বিভিন্ন মেয়ের সাথে মেলামেশা। কিন্তু তখন তোমার বোন নেহার জন্ম হয়, আর লাবণী ও মুখ বুঝে সব মেনে নেয়। আর বাকি 3 বন্ধু মিলে নাজমুলকে এক প্রকার ঠেট দিতে থাকে যে সে যদি পরিবর্তন না হয় তবে তাকে তারা বের করে দেবে। এরপর নাজমুলও ভালো হতে শুরু করে। এর মধ্যে আবার বাবা মারা যায়। লাবণীকে মারতে থাকে, বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। তার কারণ লাবণী যেহেতু সম্পর্ক এই এরশাদ ভাইয়ার বোন হয়, তো ওর ধারণা লাবণীকে সাফায়াত ভাই নিশ্চয়ই কিছু না কিছু সম্পত্তি দেবে, আর সেটাই ওর দাবি। হঠাৎ একদিন সাফায়াত ভাইয়া আমাকে ফোন দিয়ে অনেক কান্না করতে থাকে। আমি জিজ্ঞাসা করলে সে সব বলে আমাকে, আর আমাকে দেশে ফিরে আসার জন্য বলে। আমি কারণ জিজ্ঞাসা করলেই ভাইয়া বলে, তোর ভাবি প্রেগন্যান্ট।
শোন, যদি কখনো আমার কিছু হয়ে যায় তুই আমার সন্তানকে ফেলবি না। তোর কাছে আমার অনুরোধ, তুই ওদের দেখে রাখবি। আর তাড়াতাড়ি দেশে চলে আয়, আমার হাতে মনে হচ্ছে বেশি সময় নেই। সেদিন সাফায়েত ভাইয়ের কথা শুনে আমিও অবাক হই। তারপর আসে সেই রাত। ওই দিনই আমার ফ্লাইট ছিল। আমি সন্ধ্যার সময় দেশে পৌঁছাই। নেহার জন্মদিন। ওই দিন সবাই খুশিই ছিল, কিন্তু হঠাৎ নাজমুল কোত্থেকে এক ছেলেকে নিয়ে আসে। সে নাকি কোন নেতার ছেলে, আর অনেক ধনী ছিল। তার চেয়ে মূল কথা, ওই লোকটার আগে বিয়ে ছিল, বয়সও নেহার চেয়ে অনেক বেশি। সেদিন সবার সামনে নাজমুল তাকে নেহার বাগদত্তা হিসাবে ঘোষণা করে, কিন্তু নেহা এটা মানতে পারেনি। সে কোন ছেলেকে ভালোবাসে? ওই দিন তখন শাহিনার লেবার পেইন শুরু হয়। সাফাত ভাইয়া ওই ঝগড়ার মাঝে কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে শাহিনাকে নিয়ে বেরিয়ে যায়, আর আমাকে ফোন করে ঠিকানা বলে হসপিটালে যাওয়ার জন্য। এদিকে ঝামেলার এক পর্যায়ে নাজমুলের রাগ সেই পর্যায়ে পৌঁছায়। কেক কাটা ছুরি হাতের পাশে থাকাতে সেটা দিয়েই নিজের মেয়েকে খুন করে ও। আর শুনেছি শাহিনা বলেছিল তোমার নাকি খুব জ্বর ছিল 2 দিন ধরে, এজন্য সব কিছুই তুমি দেখোনি। লাবণী সকালে চিৎকার করে ডাকতে থাকে, এই দেখ। লাবণীকে চুপ করাতে নাজমুল তখন লাবণীকেও খুন করে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি ও, আলতাফ পুলিশে খবর দিতে গেলে ও আবার আলতাফ মিলেকেও হত্যা করে। কিন্তু ভাগ্যক্রমে আলতাফ সেদিন মরেনি। কিন্তু বিপদ ঘটে আরেকটা। আমি এয়ারপোর্ট থেকে অত রাতে গাড়ি পাচ্ছিলাম না, তাই শাহিনা ভাবিকে ওটিতে ঢুকিয়ে আমাকে আনতে যায়। আমার তখন হসপিটালের কাছাকাছি চলে আসি, হঠাৎ কোত্থেকে যেন সাফায়েত ভাইকে গুলি করে, তাও অনেকগুলো। কে সেটা আর আমি দেখতে পাইনি। সাফায়েত ভাইয়াকে নিয়ে দ্রুত হসপিটালের ভিতরে ঢুকে যাই। ভাইকে ওটিতে ঢোকানো হয়। এদিকে ভাবিরও অপারেশন শেষ। আমি পুরো যেন মাঝ নদীতে ছিলাম সেদিন। কোন দিকে যাব বুঝতে পারিনি। হঠাৎ নার্স একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে এসে আমার কোলে দেয়। সেদিন না জেনেই নার্স আমাকে বলে, নিন, আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। রাতকে কোলে নিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি। হঠাৎ ডাক্তার আমাকে ডাকে। সাফাত ভাই নাকি আমার সাথে কথা বলতে চায়। ডাক্তার বেবিকে ওটিতে নিতে নিষেধ করে। আশেপাশে কেউ ছিল না যার কোলে ওকে দেব। হঠাৎ দেখি একটা ছোট্ট ছেলে হসপিটালের বাসার জায়গাতে বসে আছে। তার কোলে বাচ্চাটাকে দিয়ে কিছুক্ষণ বসতে বলে আমি সাফায়েত ভাইয়ের কাছে যাই। সাফায়েত ভাইয়ের সাথে সেদিনই ছিল শেষ কথা। আমার হাতে তুলে দিয়ে যাচ্ছে তার স্ত্রী ও মেয়েকে। এই ছিল সেদিনকার ঘটনা। পরে আমি ছেলেটার কাছ থেকে রাতকে নিয়ে নেই। সেই থেকে ওকে নিজের বুকে আগলে রেখেছি। তারপর শাহিনাকে হসপিটাল থেকে রিলিজ দিলে ওকে আর রাতকে আমি শাহিনার বোনের কাছে রেখে আসি, আর নাজমুলের নামে পুলিশ কেস করি। কিন্তু রাতের ওপর কেন বাবা প্রতিশোধ নিতে চায়, আর আপনার উপরই বা কেন? কারণ আছে, রাতই ওর পথের মূল বাধা। রাত ওনার পথের কাটা মানে? ভাইয়া মারা যাওয়ার আগে উইল করে গেছিল, তার সব সম্পত্তি আমার নামে থাকবে। কিন্তু শর্ত ছিল, যেহেতু রাতের তখন জন্ম হয়নি, উল্লেখ ছিল তার অনাগত সন্তান জন্ম নিলে তার সব সম্পত্তি আমার নামে থাকবে। কিন্তু এটা আমি হস্তান্তর করতে পারবো না। তার সন্তানের 21 বছর বয়স হলে সে সব পাবে, আর যদি 21 বছর বয়সের আগে সে মারা যায় তবেই আমি হস্তান্তর করতে পারবো সেটা। সব বুঝেছি আমি। কিন্তু নাজমুল তোমাকে কেন বাঁচিয়ে রাখলো আমি তো জানি। তুমি বাঁচিয়ে রাখিনি, কাজের জন্য রেখেছে। আজ বুঝেছি। 20 বছর আগে আমি ঘরে শুয়েছিলাম, হঠাৎ খুব পানির পিপাসা লাগে, উঠতে যাব, তখন দেখি বাবা আমার সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সেদিন আমি চিৎকার দিলে বাবা ছুরি ফেলে দেয়। আমি ভয় পেয়ে যাই। তখন হঠাৎ শোনা যায় পুলিশের গাড়ির আওয়াজ হচ্ছে। বাবা তখন বলে আমাকে কি করবে। আরাফ আঙ্কেল বলে আমাকে নিয়ে যেতে, কারণ আমি নাকি প্রমাণ হতেও পারি। সেদিন ওদের কথা আমি বুঝিনি, আজ বুঝছি। ঘর থেকে বেরোনোর সময় মা আর আপুর লাশ দেখে আমি আরও চিৎকার করি। বাবা মুখ চেপে আমাকে নিয়ে যায়। চাইলেও নিজের মায়ের কাছে শেষবারের মতো যেতে পারিনি। মানে সেদিন তুমি? হ্যাঁ, আমি ছিলাম। ওই দিন সারা রাত আমি হসপিটালেই থাকি। ভোরবেলা বাবা কোত্থেকে এসে আমাকে নিয়ে যায়, তারপর বাড়িতে নিয়ে যায়। তখন দেখি মায়ের আর আপুর দাফন হচ্ছে ওদের সামনে। ও বাবা আমাকে যেতে দেয়নি, দূরে আটকে রেখেছিল। ওই দিনই বাবা চোরাই পথে রাতে ইন্ডিয়া চলে যায়, আর আমাকে রেখে যায় আরাফ আঙ্কেলের কাছে। খুব ভেঙে পড়েছিলাম আমি।
পাগল হয়ে গেছিলাম। কাকিমণিকে খুঁজতাম, সাফায়াত আঙ্কেলকেও, কিন্তু আরাফ আঙ্কেল আমাকে বলতো ওরা কেউ নেই, মারা গেছে। পুরো মানসিক রোগীদের মতো হয়ে গিয়েছিলাম। হঠাৎ আরাফ আঙ্কেল একদিন বলে আমার মা আর বোনকে একজন খুন করেছে। সেদিন উনি আপনার ছবি দেখায় আমাকে, আর আমাকে বলে আমার উচিত তাদের শাস্তি দেওয়া। সেদিন থেকে মাফিয়া নেহালের জন্ম। এমন কোনো ট্রেনিং নেই যেটা আমাকে দেয়নি। কিন্তু ওই দিনের পর বাবা কখনো দেশে আসেনি। আমি আপনাকে অনেকবার মারতে চেয়েছি, কিন্তু বাবা শুধু বলতো আপনার মেয়ে আছে, সেই নাকি আপনার প্রাণভোমরা, তাকে তিলে তিলে কষ্ট দিয়ে তবেই আপনাকে মারতে। দেখো বাবা, তুমি চাইলে আমাকে মারতে পারো, আমি কিছু বলবো না। তোমার পায়ে ধরি, আমার মেয়েটাকে তুমি কিচ্ছু করো না। তুমি জানো আমি কখনো নিজের রক্ত এর সন্তানের আশাও করিনি। সব সময় ভেবেছি এতে যদি আমার রাতের প্রতি ভালোবাসা কমে যায়। তুমি আমার মেয়েটাকে কিছু করো না। নেহাল গিয়ে রাতের বাবার হাত ধরল। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় পাপ করেছি। সাইফ আর নেহাল স্থান ত্যাগ করলো। গাড়িতে বসে আছে নেহাল। আজ কি করলাম আমি? মাফিয়া হতে পারি, কিন্তু কোনো মেয়েকে কখনো অসম্মান করিনি। সেখানে নিজের স্ত্রীকেই আমি আজ মেরেছি। না, আমার রাতকে চাই। আমিও বুঝে গেছি আমি ওকে ভালোবাসি। না হলে আজ মারতে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে আমি মারতে পারিনি। আমি ওকে ভালোবাসি। বাড়িতে গিয়ে নেহাল রাতকে অনেক খুঁজলো, কিন্তু কোথাও পেল না। নেহাল দরজা লক করে ঘরে চোখ বুলাতে লাগলো। কাল এই ঘরেই আমি ওকে মেরেছি, অনেক ব্যথা দিয়েছি। তবুও ও আমাকে ছাড়তে চায়নি। আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম, অথচ তখনও ভাবিনি ওকেই আমার প্রয়োজন। অথচ চাইলে আজ ওকে কাছে পাচ্ছি না আমি। এটা কি করলাম আমি? নেহাল চোখের পানি ফেলছে আর বিছানায় ফ্লোরে রাতের রক্তের ছোপ ছোপ দাগ ছুঁয়ে নিচ্ছে। হঠাৎ নেহালের চোখ একটা জিনিসে আটকে যায়। নেহাল প্রথম এই জিনিসটা বুঝতে পারে না সেটা কি। এটি তো প্রেগনেন্সি কিট, কিন্তু এটা এখানে। নেহাল স্পষ্ট দুইটা দাগ দেখতে পারছে। দাগ দুইটা এখনো মুছে যায়নি। আর নেহালের মনে পড়েছে কদিন থেকে রাতের শরীরটাও ভালো না। নেহাল কিটটা হাতে নিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। আল্লাহ, হে কোন পরীক্ষাতে ফেললে তুমি আমাকে? এ কোন খেলা খেললে? খেলোয়াড় হতে গিয়ে আমি আজ হেরে গেছি। কোথায় আছে আমার রাত, আমার অনাগত সন্তান? কি করলাম আমি? নেহাল চিৎকার করে কাঁদছে, কিন্তু আজ নেহালের কাঁধে মাথা রেখে সান্ত্বনা দেওয়ার মতন কেউই নেই। ওর এই অবস্থায় আমি ওকে ওইভাবে মেরেছি, তার মধ্যে এই শরীর নিয়েই ওকে পালাতে হয়েছে। কোথায় আছে ও, কেমন আছে তাও জানি না আমি। আমি অপদার্থ, আমি ব্যর্থ, আমি অমানুষ। কি করে পারলাম নিজের ভালোবাসার মানুষের সাথে এতটা অন্যায় করতে? নেহাল কাঁদতে কাঁদতে একসময় চোখ মুছে উঠে দাঁড়ালো। নাজমুল চৌধুরী, আপনাকে আমি ছাড়বো। কোনো অধিকার নেই আপনার বেঁচে থাকার। যে লোভে নিজের স্ত্রী সন্তানকে মারতে দ্বিধা করে না, তার মতো লোককে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। অনেকক্ষণ হলো নেহাল ছাদে দাঁড়িয়ে আছে। বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নাজমুল। নেহালের শার্টে রক্ত ভিজে গেছে। পাশে দাঁড়ানো সাইফ, ওর হাতেও গুলি লেগেছে। ও মাই সন, কি দুঃখ এতদিন পর নিজের বাবাকে দেখলে, অথচ তার হাতেই তোমাকে মরতে হলো। তুমি কেন এমন করলে? তুই কি মনে করিস আমি কোনো খবর রাখি না? তুই রায়হানের কাছ থেকে সব শুনিস। আমি বুঝিনি তোকে বাঁচিয়ে রাখা এই ভুল হয়েছে। আমার দেশে আসলেই অ্যারেস্ট হতে হবে, এজন্য এতদিন তোকে পেলেছি যে তোকে দিয়ে সব করাবো, তারপর তোকে মেরে আজীবন ফুর্তি করে কাটাবো। কিন্তু তুই কি করলি? কি মনে করিস তুই এই গেম খেলছিস? তুই মাস্টার মাইন্ড। আরে বুদ্ধ, তুই নিজেও জানিস না আসল ভিলেনকে। নেহাল বুকে হাত রেখে উপর হয়ে অবস্থায় ভেজা চোখে নাজমুলের দিকে তাকিয়ে আছে। এই দেখ, ভালো করে দেখেন, মরার আগে দেখে নে। আই অ্যাম দ্য ভিলেন অ্যান্ড ইউ আর এ ডঙ্কি, জাস্ট সি। কিছু বুঝে ওঠার আগেই গুলির শব্দ। প্রথম গুলি লাগে নেহালের বুকে। সাইফ নেহালকে ধরতে গেলে ওর হাতেও গুলি লাগে। আর নেহালের বুকে আরো 3টা গুলি করে নাজমুল। ওহ মাই বয়, মাই সন, যাও, জীবনে তো আর ভালোবাসা পেলে না, উপরে গিয়ে তোমার মা আর বোনের নিয়ে নিও। সো স্যাড। নেহালের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে নেহালের মাথা ও চোখটা বোঝে অবস্থাতে ঢলে পড়ল। টাটা মাই সন। নাজমুল ওর বন্দুকটা ফেলে দিয়ে সুটকেস নিয়ে বেরোতে লাগলো। হঠাৎ পেছন থেকে গুলির আওয়াজ। নাজমুল তাকিয়ে দেখে নেহাল দিব্যি এক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে সাইফও হাসছে। এ কি, তুই দাঁড়িয়ে, তুই না মরলে? ও সাইব, তোর হাতেও বুলেট প্রুফ কিছু দেওয়া উচিত ছিল। হাতে লাগলো তোর। ইস। ভাই, এ কিছু না, চলুন আসল কাজ সেরে নি। কি হচ্ছে সব? ও মাই ডিয়ার বাবা, তুমি তো কিছুই বুঝছো না তাই না? ওকে শোনো তবে,
জানো আমার বউ একদিন আমাকে বলেছিল বাইরে গেলে বুলেট প্রুফ কিছু পরতে, কারণ ঘরের শত্রু বিভীষণ। আজ দেখো তাই হলো। তাই তো বলি আমার বউয়ের মাথাতে কেন এসব এলো বুঝতে হবে না। মাফিয়ার বউ সে, যার তার না। নেহাল বলল, সিনেমার মতন কিছু টেকনিক ফলো করলাম, আর তোমার মুখ থেকে বলা তোমার কুকীর্তি রেকর্ড করলাম, যাতে পুলিশকে দিতে পারি। মানে কি বলছিস তুই? আমি তোর বাপ। আমিও তোমারই ছেলে, ভুলে গেছো? ও কি যেন বলছিলে? তুমি খেলছো গেম, হা হা, হাসালে। তুমি কি জানো তোমার প্রতি আমার সন্দেহ অনেক আগে থেকে। কারণ রাইহান যদি মা আপুকে মেরে, তবে আমাকে আর তোমাকে কেন বাঁচিয়ে রাখলো? এর মধ্যে পুলিশ চলে আসলো। তুই এটা করতে পারিস না। হা হা, তোমার বোঝা উচিত ছিল গেমটাকার কে মাস্টার মাইন্ড। আর কি যেন বলছিলে, ইউ আর ভিলেন অ্যান্ড আই অ্যাম ডানকি। তো কান খুলে শুনে নাও, আমি এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, আর আই অ্যাম দ্য ভিলেন। তবে সাধারণ মানুষের জন্য না, অপরাধীদের জন্য আমি ভিলেন। বিনা কারণে আজ অবধি আমি কাউকে মারিনি, বুঝেছো? আর দেখে নাও শেষবারের মতো নিজের ছেলেকে, যে কিনা তোমার লাইফের সবচেয়ে বড় দ্য ভিলেন হয়ে গেল। এর মধ্যে পুলিশ চলে আসলো। নেহাল পুলিশের দিকে ইশারা করলো, তারপর পুলিশ নাজমুলকে নিয়ে চলে গেল। তারপর নেহাল রাতের মায়ের কাছে যায়। আমি জানি আমার ক্ষমা হয় না কাকিমণি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার যে আজ কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি আছি তো। আমি যে খুব বড় ভুল করেছি কাকিমণি, তোমার প্রিন্সেসকে আমি ভালো রাখতে পারিনি। কোথায় হারিয়ে গেল ও? কাকিমণি, আমি ওকে ছাড়া থাকতে পারছি না, আমি কি করব? আমার কোনো আত্মীয় নেই যার কাছে ও যাবে। ভুল করেছিস তুই, তোকেই শোধরাতে হবে। বিশ্বাস বড় কঠিন জিনিস, ভাঙলে মানবিমান সব এক হয়ে যায়। রাত আমাদের বাড়িতে আসেনি, মেয়েটা অভিমান করেছে, কোথায় গিয়েছে আল্লাহ জানে। তুই পারবি ওকে খুঁজে বের করতে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আজ নেহাল বড় অসহায়, ছন্নছাড়া হয়ে গেছে। রাতকে ছাড়া তার জীবনে এত কষ্ট হবে সে ভাবতেও পারেনি। এক সময় যাকে মারার জন্য সে দিন গুনত, আজ তাকে ছাড়াই তার জীবন অচল। নেহাল রাতকে খুঁজতে খুঁজতে রাতের এক বান্ধবীর বাড়িতে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নেহাল পকেট থেকে ফোন বের করে রাতের ছবি দেখালো। দেখুন তো, এই মেয়েটা কি আপনার এখানে আছে? দয়া করে মিথ্যা বলবেন না। হ্যাঁ আসে, কিন্তু তুমি কে? আমি ওর স্বামী। সোফার ঘরে বসে আছে নেহাল। একটু পর পর ঘরে চোখ বুলাচ্ছে। ওর সামনে বসে আছে রাতের বান্ধবী মিতা। আমাকে সব বলেছে ও। তারপর? ও সেদিন আমাদের বাড়িতে আসে, তখন সকাল 8টা মতো বাজে। এসেই মাথা ঘুরে পড়ে যায়। ওর জ্ঞান ফিরলে, ওর বোরখা খুললেই আমি ওর শরীর দেখে অবাক হয়ে যাই। এতটা মারের দাগ আর রক্ত ছিল। আমি আঙ্কেল আন্টিকে ফোন করতে বলি, ও নিষেধ করে, বলে বাবা মায়ের সামনে যাওয়ার মুখ নেই। ওর ওই দিন ওর শরীরে ওই দাগের জন্য খেয়াল করিনি যে ওর ব্লিডিং হচ্ছে। খুব অসুস্থ হয়ে পড়ে। ও খুব কান্নাকাটি করে। ওর শুধু বাচ্চাকে নিয়ে ভয়। পরের দিন ওকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর আল্ট্রাসোনোগ্রাফি করে বলে ওর বাচ্চা জীবিত নেই। প্রেগনেন্সির 1 মাসও হতে পারেনি। ওর শরীরে এমন আঘাত, তার মধ্যেও পালিয়ে এসেছে এত দূর। এত স্ট্রেস বেবি নিতে পারেনি। ওই দিন চিৎকার দিয়ে চেম্বারে অজ্ঞান হয়ে পড়ে। ওর অজ্ঞান হওয়ার পরই ডক্টর ওর বেবির অপারেশন করে ফেলে। ওর যখন জ্ঞান ফেরে তখন একবার চিৎকার করেছিল, আমার বাচ্চা কোথায়? মিতা, আমার বাচ্চা না! আল্লাহ, তুমি আমার সব কেড়ে নিলে না! চিৎকার করে কাঁদতে কাঁদতে ওই দিন অজ্ঞান হয়ে যায়। পরে যখন জ্ঞান ফিরে সেই থেকেই নীরব। 1 মাস হতে চলল। সারাটা দিন ঘরবন্দি হয়ে থাকে। পাথর হয়ে গেছে পুরো। কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেয় না, কখনো কাঁদেও না, না হাসে। মিতা থামল। নেহালের চোখ দিয়ে অবাধে পানি ঝরছে। আজ তার জন্য তার সন্তান পৃথিবীর আলো দেখতে পারল না। খুনিও নিজের সন্তানকে খুন করে ফেলল। আপনি অনেক বেশি ভুল করেছেন ভাইয়া। ও এত সহজে আপনার সাথে যাবে না। আপনাকে অন্য পথ দেখতে হবে। জীবন তো লাশ হয়ে গেছে মেয়েটা। কখনো ভাবিনি ওকে এভাবে দেখব। আজ অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি, যার কোনো ক্ষমা নেই। কিন্তু ওকে আমার নিয়ে যেতেই হবে। ওর মা বাবার কাছে ওকে ফিরিয়ে দিয়ে সুস্থ জীবন দিয়ে তবেই আমি চিরদিনের মতো চলে যাব ওর জীবন থেকে।
আজ আমার জন্য ওর মতো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। আপনি একটা সাহায্য করবেন আমাকে? কি সাহায্য? শুধু বাড়ির বাইরে বের করবেন, বাইরে আপনাদের বাগান পর্যন্ত গেলেও হবে। তারপর আমি ওকে নিয়ে যাব। ওকে সোজাভাবে আমি নিতে পারবো না, তাই অন্য পথ দেখতে হবে। ঠিক আছে। বিকেলবেলা নেহাল বাগানের আড়ালে দাঁড়িয়ে আছে। মিতা অনেক জোরাজোরি করে রাতকে টেনে বাগানে আনলো, কিন্তু রাতের মধ্যে কোনো অনুভূতি নেই। মিতা রাতকে যেখানে দাঁড়িয়ে রেখেছে সেখানেই দাঁড়িয়ে আছে। নেহাল ইশারা করলে মিতা ভেতরে চলে যায়, আর নেহাল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার প্রেয়সীর দিকে। থ্রি পিস পরে আছে রাত, কেমন ছন্নছাড়া লাগছে তাকে। নেহাল রাতের এই রূপ মেনে নিতে পারছে না। নেহালের কানে রাতের বলা কথা বাজছে। যদি কখনো আমার বিশ্বাসের পাহাড় ভেঙে যায়, আমি শেষ হয়ে যাব নেহাল, শেষ হয়ে যাব। নেহাল রাতের পেছনে এসে দাঁড়িয়ে আছে, অথচ রাতের কোনো অনুভূতি নেই যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ কি মনে করে রাত পেছনে ঘুরে গেল। তার আগেই নেহাল ওর সামনে ক্লোরোফর্ম স্প্রে করে দিল, আর সাথে সাথেই রাত ঢলে পড়ল নেহালের বুকের ওপর। নেহাল রাতের কপালে চুমু দিয়ে রাতকে কোলে তুলে নিল। আমার কিছু করার ছিল না বউ, এছাড়া উপায় ছিল না তোমাকে কাছে নিয়ে যাওয়ার। চিন্তা করো না, বেশি দিন না, 1 মাস, মাত্র 1 মাস আমাকে তোমার সহ্য করতে হবে। তারপর আর কখনো তোমার জীবনে আমার ছায়াও পড়তে দেব না। নেহাল রাতকে নিয়ে গাড়িতে বসালো, রওনা হলো তার গন্তব্যে। তুই এখানে কেন এলি না? কাকিমণি, মাত্র 1 মাস ওকে কাছে রাখতে পারবো। তুমি কিছু মনে করো না গো, আমার শেষ দিনগুলো ওর সাথে একটু একা কাটাতে চাই। তুমি সুযোগ দেবে না বলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রাখিস পুরো 1 মাস, তার আগেই আমরা 4 জন একসাথে থাকবো। নেহাল। ঠিক আছে কাকিমণি। নেহাল, এতদিন পরে এলি, এসে চলে যাবি? কেন যাবি বল? কোনো উপায় নেই কাকিমণি, আমি ভালো হতে চাই, আর জানি এর জন্য হয়তো তোমার প্রিন্সেসকেও হারাতে হবে আমায়। কিন্তু ও নিজেই চেয়েছিল আমি সঠিক পথে আসি, তো ওর জন্য হলেও আমি চলে যাব কাকিমণি। তুমি আর কিছু বলো না, রাখছি। নেহাল ফোন কেটে দিল, তারপর রান্নাঘরে চলে গেল খাবার বানাতে। আর মাত্র কটা দিন তোমার সাথে সংসারটা করে নেই, আর তো তোমাকে পাওয়া হবে না। এমন সময় নেহালের ফোনে কল এলো। জি, কাগজপত্র সব রেডি তো? আমি 1 মাস সময় দিচ্ছি আপনাকে, এর মধ্যে যেভাবে পারেন আমার কাজ শেষ করুন। সব ঠিক আছে। সবে ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠেই ঘরের চারদিকে চোখ বোলালো রাত। রাতের একটু কষ্ট হচ্ছে না আজ। তার বুঝতে বাকি নেই কে তাকে এখানে এনেছে। বিছানা থেকে উঠে গিয়ে রাত ঘরের প্রতিটা দেওয়াল ছুঁয়ে দেখছে। আজ কতদিন বাদে সে তার ঘরে। এই ঘরে জড়িয়ে আছে তার আর নেহালের সব স্মৃতি, তাদের খুনসুটির সংসার, তাদের ভালোবাসার শুরু। অথচ এই ঘরে অদ্ভুতভাবে এক অসমাপ্ত গল্প রয়ে গেছে। আজ রাতের চোখে কোনো ভালোবাসা নেই, আছে হারানোর হাহাকার, ভালোবাসার তৃষ্ণাতে ছটফট করা সেদিনকার কষ্টটা, বিশ্বাস ভাঙনের ধোঁকা। হঠাৎ রাত থেমে যায়, হাত সরিয়ে নেয় দেয়াল থেকে, ওর পেটের ওপর হাত রাখে। সাথে সাথে রাতের মনে পড়ে যায় সেই দিনের করুণ স্মৃতি। নেহাল এই ঘরেই তাকে মেরেছিল, এই ঘরেই সে জানতে পেরেছিল, অনুভব করেছিল তার প্রথম মাতৃত্বের অনুভূতি। অথচ এই ঘরে সেদিন এক ঘটনার কারণে আজ তার কোল শূন্য, তার মধ্যে কেউ বেড়ে উঠছে না। ভাবতেই রাত চিৎকার দিয়ে কেঁদে উঠল। আমার আমার বাচ্চা, আমার বাচ্চা। হঠাৎ রাতের চিৎকার শুনে নেহাল দ্রুত ঘরে এসে দেখে রাত পেটের ওপর হাত দিয়ে চিৎকার করে কাঁদছে। আমার বাচ্চা। নেহাল তাড়াতাড়ি গিয়ে রাতকে ধরল। নেহালের স্পর্শ পেয়ে রাত যেন হিংস্র হয়ে উঠল। নেহালের থেকে কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে গেল। নেহালও রাতের পিছু পিছু গেল। ওয়াশরুমে গিয়ে রাত শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে পাগলের মতন কাঁদতে কাঁদতে নিজের গা ঘষছে। নেহাল এটা দেখে আর থামলো না। সে বুঝতে পেরেছে তার স্পর্শের জন্যই রাত এমন করছে। হঠাৎ কাঁদতে কাঁদতে রাত সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। রাত হয়েছে অনেক, রাত গভীর ঘুমে আচ্ছন্ন। নেহাল ভেজা চোখে রাতের দিকে তাকিয়ে রাতকে দেখছেন। এতদিনে কত শুকিয়ে গেছে মেয়েটা। আজ এতটাই ঘৃণা করো আমাকে? আমার স্পর্শ তোমার কাছে বিষের মতো মনে হয়? এরই যোগ্য আমি। নিজের দোষে পেয়েও সব হারালাম আজ, কিন্তু আমি নিজের ইচ্ছেতে কি কিছু করেছি? আল্লাহ, তুমি জানো, নিজের মা বোনকে ওই অবস্থায় দেখে আমি আর আগে পিছে কিছু ভাবতে পারিনি। নেহাল চোখ মুছে উঠে গিয়ে খাবার এনে রাতের পাশে বসলো। চলে যাব আমি, কিন্তু কষ্ট এখানে তোমার সাথে ঘটা এত কিছুকে আমি মুছে দিতে পারবো না। সেই ক্ষমতা আমার নেই, পারলে সেটাই করতাম। নেহাল রাতকে জাগাতে গেল। বউ, বউ।
হঠাৎ ঘুমের মধ্যেই রাত বলে উঠল, এই মাফিয়া ডাকবেন না প্লিজ, আমি আপনার বুকে আর একটু ঘুমাবো। রাতের কথাতে নেহালের কষ্টটা আরো বেড়ে গেল। সে বসে আছে, অথচ রাত তার বুকে থাকার কথা বলছে। অভ্যাস কত বড় ভয়ঙ্কর জিনিস। বউ, বউ। এবার রাত সত্যি সত্যি উঠে পড়ল। তার এটা মনে নেই সে ঘুমের মধ্যে কি বলেছে। রাত উঠে চুপচাপ বসে আছে। নেহাল রাতের মুখে খাবার তুলে দিতে গেলে রাত ধাক্কা দিয়ে সব ফেলে দেয়। রাতের কাছে নেহালের পরিষ্কার হাতটা রক্তাক্ত লাগছে, কারণ এই হাত দিয়ে সে মেরেছিল তাকে। আর আজ তার সন্তানও নেই। সব এই হাতের দোষ। রাত দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। দিন এভাবেই চলে যাচ্ছে, আর নেহালের সময়ও ফুরিয়ে যাচ্ছে। রাত এর মধ্যে একদিনও কথা বলেনি নেহালের সাথে। সব সময় ওকে দেখলেই কেমন পাগলের মতন আচরণ করে, এটা ওটা ছুঁড়ে মারে। নেহাল না পেরে রাতের বাবা মায়ের কাছে নিয়ে গেল ওকে। রাত মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। ওমা, জানো আমার সব শেষ হয়ে গেছে গো মা। আমার বাচ্চাটাও না মরে গেল, আমি ওকে ঠিকভাবে রাখতে পারিনি। আমি সব জানি মা, তুমি তো আল্লাহকে বিশ্বাস করো, কেন এসব বলছো বলো তো? তিনি চাননি, তাই আজও আমাদের মাঝে নেই। তুমি এভাবে ভেঙে পড়লে আল্লাহ অসন্তুষ্ট হবে। কেন, তুমি নিজেও তো বলো আল্লাহর সন্তান স্বস্তি সকল নিয়েই পরীক্ষা করেন। তাহলে আজ কেন তুমি ভেঙে পড়লে মা, বলো? এদিকে নেহাল চুপচাপ দাঁড়িয়ে মা মেয়ের কান্না দেখছে। হঠাৎ নেহালের ফোনে কল আসে। এত দ্রুত পেপার রেডি করে ফেললেন? না, আর মাস শেষ হওয়ার অপেক্ষা করতে হবে না, আপনি আজই পাঠিয়ে দিন, রাখছি। নেহাল ফোন রেখে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম অন্তত 1 মাস তোমার সাথে থাকবো, শেষবারের মতো, কিন্তু সেটা আর সম্ভব নয়। আমি তোমাকে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। অনেক হয়েছে। নিজের ভুল আর জেদের জন্য আজ আমি এই পরিস্থিতিতে এসে পড়েছি। আর না, তোমাকে আর কষ্ট পেতে দেব না। রাতের বেলা নেহাল গিয়ে রাতের পাশে খাবার নিয়ে বসলো। নেহাল বসার কারণে রাত সরে যেতে নিলেই নেহাল রাতের হাত চেপে ধরে। রাত হাত ছাড়ানোর চেষ্টা করছে। এবার নেহাল খাবারটা বেডের উপর রেখে রাতকে টেনে নিজের কোলে বসায়। রাত নেহালের কাজে খুব অবাক হয়। কিছু বলছি না বলে কি মাথায় চড়ে বসেছো? এ কদিন ধরে ছাড় দিচ্ছি বলে কি ভেবেছো তোমাকে ছেড়ে দেব? আর এক পা যদি নড়ার চেষ্টা করো তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। রাত কিছু বলে না, তাও কোল থেকে ওঠার চেষ্টা করছেন। তুমি কি আমার আগের রূপ ভুলে গেছো নাকি মনে করে দিতে চাইছো? ভুলে যেও না, তোমার মা বাবা কিন্তু আমাদের সাথেই আছে। নেহালের কথা শুনে এবার রাতের নড়াচড়া বন্ধ হয়ে গেল। এটা দেখে নেহাল মুচকি হাসলো। চিন্তা করো না বউ, আর মাত্র 2 দিন। 2 দিনের জন্য হলেও তোমার সামনে সেই মাফিয়া হতে হবে আমাকে। তোমার সাথে কাটানো শেষ সময়টুকু আমি যে ভালোভাবে স্মৃতিতে লিখে রাখতে চাই। নেহাল রাতের মুখে খাবার তুলে দিচ্ছে, আর রাত চুপচাপ খাচ্ছে। পরের দিন বিকেলবেলা নেহাল কোথা থেকে একটা প্যাকেট এনে রাতের হাতে দিল। রাত প্যাকেটটা ধরে ছুঁড়ে ফেলল। নেহাল এবার রাতের হাত ধরে টেনে রাতকে নিজের সাথে মেলালো। খুব বেশি বার বেড়েছে তোমার না? কি শুরু করেছো? তোমাকে বলেছিলাম না কখন আমার সামনে সালোয়ার কামিজ পরবে না, চুল বাঁধবে না। সব কি ভুলে গেছো? 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে ওই শাড়িটা পরে ভালোভাবে রেডি হয়ে আসবে। আর যদি না করো তো তোমাকে আমি রেডি করাবো। আশা করি সেটা নিশ্চয়ই ভালো হবে না। বলেই নেহাল রাতকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। একটু পর নেহাল এসে দেখে রাত নেহালের দেওয়া লাল রঙের জামদানি পরেছে, চুলগুলো খোলা রেখেছে। নেহাল রাতের কাছে গিয়ে রাতের হাতে গলায় কানে কিছু গহনা পরিয়ে দিল। বাহ, মাশাআল্লাহ, আমার বউকে তো এখন আরো সুন্দর লাগছে। চোখ ফেরানো দায়। কিন্তু নেহালের কথাতে রাতের মুখে লজ্জার কোনো আভা নেই। সে চুপচাপ নিজের দিকে তাকিয়েই আছে। নেহাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতের হাত ধরে বেরিয়ে গেল। নিচে গিয়ে রাতকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং করতে লাগলো গাড়ি। গাড়ির জানালা দিয়ে বাতাস আসছে। রাত চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বসে আছে। রাতের চুলগুলো উড়ে নেহালের মুখে পড়ছে। নেহাল ড্রাইভিং এর মাঝে মাঝে আর চোখে রাতকে দেখছে। সূর্যাস্ত হয়ে গেল। নেহাল আর রাত দুজনেই সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। রাত দাঁড়িয়ে আছে আর নেহাল পেছন থেকে রাতকে জড়িয়ে রেখেছে। বউ, দেখেছো আজ প্রকৃতিটা কত সুন্দর না? রাত কিছুই বলছে না। ও কথা বলবে না, তাই তো? তুমি আমাকে এখন অনেক ঘৃণা করো, তাই না বউ? রাত তাও চুপ। হঠাৎ নেহাল রাতকে ছেড়ে পানির মধ্যে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা আংটি বের করে তার সামনে ধরল। রাতও অবাক চোখে নেহালের দিকে তাকিয়ে আছে।
জানো বউ, কখনো আমার জীবনে ভালোবাসা শব্দটা আসেনি। 20 বছর আগেই হারিয়ে গিয়েছিল। কখনো ভাবিনি কেউ আমাকে পরিবর্তন করে ফেলবে, কিন্তু তুমি এসে সব এলোমেলো করে দিলে। এই অমানুষটাকে মানুষ করলে, ভালোবাসলে, ভালোবাসা শেখালে। আমি আর কিছু বলবো না বউ। বলেই নিহাল রাতের হাতে আংটিটা পরিয়ে দিল। একটা কথা রেখো বউ, এই আংটিটা কখনো খুলো না। আমি তোমার জীবনে যদি নাও থাকি তবুও না। এটা উপহার হিসেবে রেখে দিও, কোনো বিশ্বাসঘাতকের ভালোবাসার উপহার। নেহাল উঠে রাতের হাত ধরে হাঁটা শুরু করলো। দুজনে হেঁটে যাচ্ছে। নেহাল বকবক করছে, কিন্তু রাতের বেলা বাড়ি ফিরে নেহাল রাতকে উপরে নিয়ে গেল। রাত ঘরে গিয়ে দেখে পুরো ঘর খুব সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো। না, বাসর করব না। ভয় পেও না, শুধু তোমার সাথে রাতটা ভালোভাবে কাটাতে চাই। নেহাল রাতকে নিয়ে ব্যালকনিতে গেল চন্দ্রবিলাস করতেই। মাঝরাত। রাত নেহালের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। নেহাল রাতকে কোলে তুলে খাটে শুইয়ে দিল। রাতের কপালে চুমু দিয়ে নেহাল বসে বসে সারা রাত তার প্রেয়সীর মুখ দেখে যাচ্ছে। পরের দিন সকালে পুলিশ বাড়িতে চলে এসেছে। নিচে নেহাল আর তার বাবা মা রয়েছে। চলুন। 10 মিনিট, আমার ছোট একটা কাজ আছে। হ্যাঁ, আজ নেহাল পুলিশের কাছে স্যালেন্ডার করেছে। নেহাল ঘরে গিয়ে দেখে রাত সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। পরনে এখনো সেই লাল শাড়ি। বউ, হঠাৎ নেহালের ডাকে রাত পেছনে ফিরে তাকালো। রাত পেছনে ফিরে নেহালের চোখে পানি দেখতে পেল। নেহাল রাতের কাছে গিয়ে রাতের হাত দুইটা নিজের হাতের মুঠোতে নিল। আমি যা করেছি তার ক্ষমা নেই। আমি নিজের স্ত্রীকে মেরেছি, নিজের সন্তানের মৃত্যুর জন্যও আমি দায়ী। তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। এই 2 দিন তোমার সাথে জোর করেছি শুধু চলে যাব বলে। কাল রাতটা তোমার সাথে কাটানো আমার শেষ রাত ছিল, তাই তোমাকে নিয়ে ভালোভাবে সেটা কাটিয়েছি। রাত কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। বউ, ভালোবাসি, অনেক ভালোবাসি। পারলেই মাফিয়াটাকে ক্ষমা করে দিও। রাত নেহালের কথা কিছুই বুঝতে পারছে না। নেহাল রাতের হাত ধরে বাইরে টেনে আনলো। আমি পুলিশের কাছে সারেন্ডার করছি আজ। জানি না কি সাজা হবে, মৃত্যুদণ্ড কি জেল, যাই হোক। তুমি শুধু আমার শেষ কথাটা রেখো বউ। আর কখনো এই মাফিয়া তোমার কাছে আসবে না, কিছু চাইবে না। তুমি দরজার সামনে একটু দাঁড়িয়ে থেকো, বেশিক্ষণ থাকতে হবে না। আমি গাড়িতে যাব, যতদূর পর্যন্ত তোমার মুখ দেখা যায় আমি দেখব। আমার এই অনুরোধটুকু ফেলো না বউ। নেহাল কাঁদতে কাঁদতে পেপার হাতে সাইন করে দিল। রাতের মা বাবাও কাঁদছেন, শুধু পানি নেই রাতের চোখে। নেহাল পেপারটা নিয়ে রাতের বাবার কাছে দিল। আপনাকে শ্বশুরমশাই বলে বলে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তবুও আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই পেপারটা আমার আর রাতের ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি। নেহাল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? না কাকিমণি, ঠিক করছি। আঙ্কেল আজ থেকে রাত আর আমার স্ত্রী নয়, ওকে আমি আমার এই কালো জীবন থেকে মুক্ত করে দিচ্ছি। আপনি আমাকে কথা দিন, ও সাইন করলে আপনি ওর বিয়ে দিবেন। খুব ভালো ছেলে দেখে ওর বিয়ে দেবেন। জানি আমার জন্য এক্ষেত্রে ওর সমস্যা হবে, কিন্তু আমার বিশ্বাস আল্লাহ এতটা অবিচারও ওর প্রতি করবেন না। নেহাল চুপ কর। আমার কথাটা রাখবেন। বলেই নেহাল রাতের বাবাকে জড়িয়ে ধরলো, তারপর গিয়ে ওর কাকিমণিকে। তুই চিন্তা করিস না বাবা, তুই ওর জীবনে এরকম কষ্ট পাসনি। আল্লাহ নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু রাখবে। জানি না কি হবে কাকিমণি, এবার তবা করে আমি ভালো হয়ে যাব। তুমিও আমাকে ক্ষমা করে দিও কাকিমণি। যখন তোমার কোল খুঁজেছি পাইনি, আর আজ পেয়েও হারাচ্ছি। ভালো থেকো আর আমার বউয়ের খেয়াল রেখো। নেহাল এবার গিয়ে রাতের সামনে দাঁড়ালো, কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। নেহাল রাতকে জড়িয়ে ধরলো। আমাকে পারলে মাফ করে দিও বউ। শেষবারের মতো বলে নেই, তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি, খুব। নেহাল কেঁদেই যাচ্ছে। নেহাল এবার রাতকে ছেড়ে রাতের হাত দুইটা ধরলো, কিন্তু এত কিছুর মধ্যেও রাতের চোখে পানি নেই। আমি জানি আমাকে তুমি এখন অনেক ঘৃণা করো বউ। আরেকটা কথা রেখো, যদি আমার মৃত্যুদণ্ড হয়, আমি মারা গেলে তুমি একবার হলেও আমাকে দেখতে যেও। আর কিছু না, শুধু তোমার মোনাজাতে আমাকে রেখো। তুমি ছাড়া আমার এমন কেউ নেই যে আমি মরে গেলে অন্তত একবার হলেও আল্লাহর কাছে মোনাজাত করবে। আর শোনো, নতুন জীবন শুরু করো। এভাবে আর থেকো না, জীবন্ত লাশ হয়ে থাকা তোমাকে মানায় না। নতুন সংসার নিয়ে সুখে থেকো, ভালো থেকো। আসি। বলেই নেহাল রাতের হাত ছেড়ে সবার দিকে এক নজর তাকিয়ে পুলিশের সাথে গাড়িতে উঠল। রাতের বাবা মা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, আর রাত সদর দরজার কাছে। গাড়ি থেকে যতদূর চোখ যায়, নেহাল দেখতে দেখতে যাচ্ছে তার প্রেয়সীকে। ভেজা চোখে আস্তে আস্তে ঝাপসা হতে লাগলো সব।
দূর থেকে লাল শাড়ি পরা কাউকে দেখা যাচ্ছে, কিন্তু রাতের মুখ স্পষ্ট নয়। ভালো থেকো বউ, আমি চলে যাচ্ছি। আল্লাহ তোমাকে ভালো রাখো। সময়ের সাথে সবকিছুই থেমে থাকে না, সবই বদলে যায়। নেহাল চলে যাওয়ার পর রাত সেইখানেই ধপ করে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল নিজেও বুঝতে পারল না। 1 মাস পর রাত এই 1 মাসে একটু স্বাভাবিক হয়েছে নেহাল চলে যাওয়ার পর থেকে। মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো বাবা। তুমি কি চাও? আমি নেহালকে কথা দিয়েছি, তোমাকে আমার যোগ্য মতো কারোর হাতে তুলে দেব। তোমার মতামত আমি জানার প্রয়োজন মনে করি। রাত রেগে উঠে টেবিলের উপর থেকে সবকিছু ফেলে দিল। রাত, কি করছো তুমি? নেহাল, 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 কি শুরু করেছো কি তোমরা? কেন বারবার ওই মাফিয়াটার নাম আনো আমার সামনে? কতবার বলতে হবে ঘৃণা করি ওই লোকটাকে আমি? বুঝতে পারো না তোমরা? রাত এবার কাঁদতে কাঁদতে হাঁপাতে লাগলো। রাতের মা গিয়ে রাতকে ধরল। রাত, রাত থামো, থামো। ওই লোকটা আমার বাচ্চাকে খুন করেছে। ওই লোকটা একটা খুনি। ও আমার সব শেষ করে দিয়েছে। বড্ড ভালোবেসেছিলাম ওকে, নিজের সবটা দিয়ে। ও আমাকে ধোকা দিয়েছে, ধোকা। রাত কাঁদতে কাঁদতে বসে পড়ল। রাতের বাবা গিয়ে রাতের পাশে বসলো। মা, আমি ওই লোকটা আমার জীবনটাকে কি পেয়েছে? কে ও আমার জীবন নিয়ে কথা বলার? আমি বিয়ে করব কি করব না সেটা বলার কে ও? এদিকে জেলের ভেতর নেহাল বসে আছে। বড্ড মনে পড়ছে রাতের মুখটা। বউ, আমি তোমাকে ভালো থাকতে বলে এসেছি। শ্বশুর মশাইকে বলেছি তোমার বিয়ে দিতে, কিন্তু বউ আমি কি করে তোমার পাশে অন্য কাউকে সহ্য করব কিভাবে? নেহাল ঘড়ির দিকে তাকিয়ে আছে। কাল তাকে কোর্টে তোলা হবে। রাত মোনাজাতের জন্য হাত তুলল। আল্লাহ, যেদিন থেকে নামাজ পড়তে জানি তারপর থেকে জানা মতে ইচ্ছে করে বিনা কারণে কখনো নামাজ ছাড়িনি। আজ তুমি আমার এই হাত দুটো কবুল করো। আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। কাল ওর রায় দেবে আল্লাহ, তুমি ওকে মৃত্যুদণ্ড দিও না আল্লাহ। আর যা শাস্তি হোক দাও, তুমি ওকে মৃত্যুদণ্ড দিও না আল্লাহ, দিও না। পরের দিন সকালে রাতের মা বাবা কোর্টে যাওয়ার জন্য বের হচ্ছে। মা, সাবধানে থেকো, একা থাকবে। বাবা, বল মা। ওই মাফিয়া যদি আমার কথা জিজ্ঞাসা করে তো বলবে আমার বিয়ে হয়ে গেছে, আমি নতুন সংসার নিয়ে সুখে আছি। ও মা, কেন এই মিথ্যা কেন বলবো? এই প্রথমবার তোমাদের কাছে আবদার করেছি, আমার কথাটা রেখো। আচ্ছা, একটা সত্যি কথা বল তো মা, তুই কি চাস? মানে? নেহালের কেমন শাস্তি হোক? ওনার জেল হোক, প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ড হোক, কিন্তু কিন্তু কি? ওনার যেন মৃত্যুদণ্ড না হয়। রাতের কথাতে ওর মা বাবা দুজনেই অবাক হলো। কেন? আমি চাই উনি তিলে তিলে মরুক, একবারে নয়। বলেই রাত চোখের কোণে থাকা পানিটা আড়াল করলো। রাতের মা বাবা বেরিয়ে গেল। রাত দরজা লাগিয়ে কান্নাতে ভেঙে পড়ল। ক্ষমা করে দিও মা বাবা, আজ এই প্রথম তোমাদের মিথ্যে বললাম। এদিকে কোর্টে নেহালের রায় ঘোষণা হলো। নেহাল আজ অব্দি কোনো কারণ ছাড়া কাউকে মারেনি, তবু তার শাস্তি হলো। 10 বছরের জেল হলো নেহালের। নেহালকে পুলিশ নিয়ে যাবে, তখন রাতের মা বাবা নেহালের কাছে যায়। কাকিমণি, বাবা, তুই চিন্তা করিস না, আমি আছি। আমার কোর্স সব সময় তোর জন্য থাকবে। কাকিমণি, বউ আসেনি তাই না? না রে বাবা, আমি জানতাম আসবে না। কেমন আছো? ওকে এখন আমরাই চিনতে পারিনি। কি বলে কি করে কিছুই বুঝি না। আজ বললো তুই ওর কথা জিজ্ঞাসা করলে তোকে যেন বলি ওর বিয়ে হয়ে গেছে। আর যখন বললাম নেহালের কি শাস্তি হোক, তুই কি চাস? ও কি বললো? বললো তোমার যেন মৃত্যু শুধ না হয়, এই বাদে যা শাস্তি হবে হোক। আসি কাকিমণি, ভালো থেকো। নেহালকে পুলিশ নিয়ে চলে গেল। রাতের মা বাবা বাড়িতে ফিরলেন। কি শাস্তি হয়েছে ওনার? 10 বছরের জেল। রাত আর কিছু না বলে ঘরে চলে গেল। গিয়ে দরজা লাগিয়ে মুখ চেপে কাঁদছে। আল্লাহ, তুমি আমাকে ফেরাওনি, খালি হাতে ফেরাওনি। রাতের বেলা। বাবা, একটা কথা ছিল। বলো মা। বাবা, আমি সিঙ্গাপুরে খালামণির কাছে চলে যেতে চাই। কি বলছো তুমি? আমাদের ছেড়ে? বাবা, আমার জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আমি শুধু নিজেকে একটু গুছিয়ে নিতে চাই। চিন্তা করো না, আমি ফিরে আসব। তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমাকে আটকিও না মা, তাহলে যেদিকে চোখ যায় চলে যাব। এইখানে থাকলে সব সময় ওই মাফিয়ার স্মৃতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি ভুলতে চাই এই অতীতটাকে। 1 মাস পর আজ রাতের ফ্লাইট। রাত সবকিছু গুছিয়ে নিচ্ছে। রাত তার ব্যাগে নেহালের দেওয়া সেদিনের লাল জামদানি শাড়িটা নিল। খুব যত্ন সহকারে তার গন্ধ শুকছে রাত। নেহালের স্পর্শ ছিল সেখানে। তারপর সে ডিভোর্স পেপারটা নিল। রাতের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে পড়ল।
রাত কার নাম্বারে ফোন দিল? জি আমি। ওনার কাছে ফোনটা দেবেন? এদিকে জেলের মধ্যে নেহাল বসে আছে। আজ কেন যেন নেহালের খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার কাছের কেউ দূরে চলে যাচ্ছে। হঠাৎ এক কনস্টেবল এলো। আপনার ফোন আমার তাড়াতাড়ি নিন, কেটে যাবে। নেহাল তাড়াতাড়ি ফোনটা নিয়ে কানে ধরল। হ্যালো, কে বলছেন আপনি? ভালো থাকবেন। বলে রাত ফোন কেটে দিল। আর এপাশে নেহালের হাত থেকে ফোনটা পড়ে গেল। এটা যে নেহালের চিরচেনা কণ্ঠস্বর। রাত? প্লেনে বসে রাত চোখ বুজে সব কল্পনা করছে। এতদিন একটা রাতও ঘুমাতে পারেনি। নেহালের বউ ডাক রাতকে বড্ড তাড়া করে। আপনি আমাকে সুযোগ দিলেন না নেহাল, শুধু নিজের জেদটাই দেখিয়ে গেলেন। ক্ষমা হয় না আপনার? এপাশে কারাগারের দেয়ালের সাথে নেহাল পিঠ ঠেকিয়ে বসে আছে। একটু আগে সে খবর পেল তার প্রিয়তমা দেশ ছেড়ে চলে গেছে। নেহাল আজ যেন পাগলের মতন কাঁদছে। কেন হলো তার সাথে এমন? ক্ষমাই যদি না করো তাহলে কেন ফোন করলে তুমি? কেন চলে গেলে বউ? আমার প্রতি ঘৃণা নাকি? তবে কেন চেয়েছিলে আমার মৃত্যুদণ্ড না হোক? নেহালের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। অভিমান, অভিযোগ, ভুল, ভালোবাসা আজ সব এক হয়ে গেল বউ। তুমি আমি দুজন দুজনের থেকেও দূরে আছি। ভালো থেকো বউ, ভালো থেকো। 4 বছর পর হাতে আছে চিঠি, তাতে রাতের লেখা। ভালোই যদি বাসা যায় তবে ছেড়ে যাওয়া যায় কিভাবে? কিভাবে কাটানো যায় নির্ঘুম রাত, কারো বুকে শুয়ে ঘুমানোর অনুভূতি? নেহাল পড়ছে আর অঝোর ধারায় চোখের পানি ফেলছে। আজ 4 বছর হয়ে গেল তার প্রিয়তম স্ত্রীকে একটা বারও দেখেনি। নেহাল প্রতিদিন রাতের জন্য অপেক্ষা করে, কবে আসবে রাত তার কাছে। কিন্তু রাত ফেরেনি। আজও রাত দেশে ফেরেনি।